2022-এর 23শে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাকে গ্রেফতার করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায়। এবং গোটা রাজ্য জুড়ে যে আবহ, তাতে এক প্রকার শিক্ষা দপ্তরের অর্ধেকাংশ নয়, অনেকাংশই শ্রীঘর নিবাসী হয়েছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিণতি, কিছুক্ষণ আগে এক চাকরি প্রার্থী অর্থাৎ চাকরি হারা যারা, আবার নতুন করে তাদেরকে চাকরি প্রার্থীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা বলছেন যে পড়াশুনোর উপর ভরসা করা যাচ্ছে না, অর্থাৎ পড়াশুনো করে যে অনাহারে মরে সে, এই বাক্যটাই কি এখন এ রাজ্যে বেদ বাক্য হয়ে দাঁড়াবে? ভরসা হারাবে মানুষ পড়াশুনো, সরকারি চাকরি, সমস্ত কিছু থেকে। না দেখুন, পশ্চিমবঙ্গের শিক্ষার একটা সুনাম ছিল। আমরা যারা প্রত্যেকেই বড় হয়েছি, স্কুলে পড়েছি, স্কুলের মাস্টারমশাইদের যে মেধা, তাদের জ্ঞান, তাদের কর্তব্যবোধ আমাদেরকে অবাক করেছে। তাদের শিক্ষারও শেখা থেকেই আমরা আজকের এই জায়গায় আসা। আমরা সকলেই শিক্ষা করি। স্কুল শিক্ষা হচ্ছে জাতির বুনিয়াদ। কিন্তু এই যে যারা সরকার 10-12 বছর ধরে কি আরো বেশি ধরে চালাচ্ছে, তারা ব্যাপক দুর্নীতির মাধ্যম দিয়ে তারা পুরো বাঙালি জাতিটাকে তারা নষ্ট করতে চাইছে। এবং তারা বুঝে নিয়েছে শিক্ষাটাকে যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে জাতি দাঁড়াতে পারে। তাদের কাছ থেকে ভোট আদায় করা, ভোট খুব সহজ হবে, সেটাই তারা এগিয়ে যাচ্ছে। এবং আমরা দেখলাম, দেখুন 26,000 লোকের চাকরি যাওয়া, এক্ষুনি হয়তো তারা বলবেন মধ্যপ্রদেশে কি হচ্ছে, কোথায় কি হয়েছে হেরেছে, তারা বলবেন যে এটা খুবই লঘু ব্যাপার, কিন্তু লঘু ব্যাপার নয়। আমি সুপ্রিম কোর্টের পুরো বিচারটা পড়ার জন্য অপেক্ষায় আছি। আশা করবো সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বলবে যাদের জন্য দেখুন, যারা টেইন্টেড প্রমাণিত, তাদের চাকরি কাছে কারোর হয়তো দুঃখ থাকবে না, কিন্তু যারা নিজেদের মেধায় চাকরি পেয়েছেন এবং কাদের জন্য তাদের চাকরি হারাতে হলো, সেই তাদের শাস্তি কি হবে? রাজগোপাল বাবু, এটা যেমন প্রশ্ন যাদের জন্য চাকরি হারাতে হলো তাদের কি হবে, তেমন এটাও তো প্রশ্ন, আজ যদি আমার সঙ্গে এই ঘটনা ঘটতো, আমি কি সমান মানসিক জোর, মানসিক স্থিতি নিয়ে পরের পরীক্ষাটায় বসতে পারতাম? সেই আস্থা আমার থাকতো না? দেখুন, জীবনটা একটা সংগ্রাম। যারা চাকরি হারিয়েছেন, হতাশ হয়ে লাভ নেই, পরে পরীক্ষা দিতেই হবে, মরণ পণ একদম করে লড়তে হবে। দেখুন, এইগুলো এখানে আর কিছু করার নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমি পথে বিশেষ কিছু করতে পারবো না, কিন্তু কিন্তু যেটা বাস্তব, যে আমি 5-6 বছর আগে কি 7-8 বছর আগে যে পরীক্ষাটা দিয়েছি, সে পরীক্ষা যেভাবে তখন দিতে পারতাম, এখন ঠিক সেভাবে আমি পারবো না। একেবারে আমি এখান থেকে একবার ফিরদৌস সাহেবের কাছে যাবো। ফিরদৌস সাহেব, যেমন একদিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের ক্ষেত্রে হাইকোর্টের রায় বহাল রাখলেন, একই সঙ্গে 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে রায়, সেক্ষেত্রে যাদের বয়স পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? নতুনভাবে আবার নিয়োগ প্রক্রিয়া হলে 2016-র পর 2025 এই 9 বছরে নতুন লক্ষ লক্ষ যারা চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরির পরীক্ষায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে, তারাও তো সামিল হবেন। অর্থাৎ এই কম্পিটিশন, এই যোগ্যতার নিরিখে চাকরি পাওয়ার ক্ষেত্রে আরো 1000 গুণ প্রতিকূল পরিস্থিতি হয়ে গেল এই চাকরি হারাদের কাছে। সাহেব, দেখুন, আমি এখনো পর্যন্ত জাজমেন্টের কপি যেহেতু আপলোড হয়নি, ফলে খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণে জাজমেন্টের কপি পাইনি। জাজমেন্টের কপি পেলেই বলা সম্ভব হবে এক্স্যাক্টলি কীভাবে কোন প্রসিডিওরে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে বলেছেন। তবে ফ্রেশ সিলেকশন মানে খুব স্বাভাবিকভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়া, সেখানে আইন মেনে নিয়োগ প্রক্রিয়া করলে ফ্রেশ সিলেকশন মানে অনলাইন অ্যাপ্লিকেশন থেকে হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে যদিও সুপ্রিম কোর্টে আজকে যা বলেছে, বিশেষ করে যা রায় পড়ে শুনেছি, আমি যা শুনেছি তাতে মনে হয়েছে যারা ডিসেবল ক্যান্ডিডেট আছেন তাদের এজ রিল্যাক্সেশন দিয়েছেন, কিন্তু অন্যদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন সম্ভবত দেননি। সেটা জাজমেন্টে আপলোড হয়ে গেলে তবেই বোঝা যাবে। আর টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ চিহ্নিত যারা অবৈধ ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে স্যালারি ফেরতের নির্দেশ দিয়েছেন, তারা ইভেন সিলেকশন প্রসেসে পার্টিসিপেটও করতে পারবেন বলে মনে হয় না। আর আমি একেবারে সংক্ষেপে এখান থেকেই জানতে চাইবো, চিহ্নিত যারা, তাদেরকে বেতন ফেরত দিতে হবে। তাহলে 2024-এর এপ্রিলে হাইকোর্টের রায়ের পর 7ই মে যখন সুপ্রিম কোর্টে মামলা গেল, মে থেকে পরের বছর 10ই ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ এবছর যে শুনানি হলো, সেখানে কমিশনের তরফ থেকে, এসএসসির তরফ থেকে কি কি উপায়ে সুযোগ ছিল যে এই চাকরিহারাদের যারা যোগ্য তাদের চাকরি রক্ষা করার ক্ষেত্রে নথি সাবমিট করার, যা করলো না সরকার, যা করলো না কমিশন, যা করলো না স্কুল সার্ভিস কমিশন? দেখুন, প্রথমেই বলি, যে কোনো রেকমেন্ডেটরি অথরিটি যে কোনো পরীক্ষা কন্ডাক্ট করেন, সেই অথরিটিদের উচিত
প্রথম কথা, ওই যখন ফিজিক্যাল কপি আপনি ধ্বংস করে দিচ্ছেন ওএমআর শিটগুলোর, তার স্ক্যান কপি রাখা। এরপরে তো ইন দ্য কিউ আছে প্রাইমারির কোনো ফিজিক্যাল কপিও নেই, আপনি স্ক্যান কপিও নেই। আজকের যা রায় হলো, এরপরে প্রাইমারির যা সিলেকশন প্রসেস রয়েছে সেটাও একই পরিণতির দিকে যাবে বলে মনে হয়। কিন্তু যাই হোক না কেন, আজকের রায় মূলত দুটো প্রেক্ষিতে। এক, যে ওএমআর শিটের ফিজিক্যাল কপি নেই, এসএসসির সার্ভারে তার স্ক্যান কপিও নেই। দ্বিতীয়, যে তথ্য বারবার আদালত দিতে বলেছে যে কারা বৈধ কারা অবৈধ, এটা চিহ্নিতকরণ করে দাও। এসএসসি বলছে 5485, বোর্ড বলছে 5189, রাজ্য সরকার বলছে 4327, অর্থাৎ সংখ্যাগুলো লুকাতে চেয়েছে। এই যে এসএসসি যে আজকের রায় দিয়ে এবং কলকাতা হাইকোর্ট যে রায় দিয়ে বলেছিল চিহ্নিত সংখ্যাগুলো কি কি, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল যারা চাকরি পেয়েছেন, নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন, ওএমআর শিট ম্যানিপুলেশন যেটা সিবিআই যে ওএমআর শিটে উদ্ধার করেছে, তার ফলে বোঝা যাচ্ছে যাদের ওএমআর শিটে নাম্বার বাড়িয়ে চাকরি পেয়েছেন এরা হচ্ছে চিহ্নিত অবৈধ। এবার এর বাইরে যেমন ধরুন ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন হয়েছে, এই তথ্য সিবিআই সুপ্রিম কোর্টের সামনেও রেখেছে। তাহলে সেই কতজনের ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন হয়েছে, দিয়েছেন তথ্য, দেননি। রেশিও ভায়োলেশন করে কতজনকে নিয়েছেন, দিয়েছেন তথ্য, দেননি। রিজার্ভেশন পলিসি ভায়োলেশন হয়েছে, কতজনকে এর ফলে বেনিফিট পাইয়ে দিয়েছেন, তথ্য দিয়েছেন, দেননি। ফলে এই যে টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন হয়েছে, তথ্য দিয়েছেন, দেননি। এই যে বিভিন্ন প্রকার দুর্নীতি হয়েছে, সেই তথ্য না দেওয়া, তথ্য চেপে দেওয়া এবং ওএমআর শিট সংরক্ষণ না করা। আমি আবারও বলছি, ক্যামেরার সামনে বলছি, প্রাথমিকেও সেম জিনিস হয়েছে। প্রাথমিকে ইভেন এসএসসিতে তাও স্ক্যান কপি পাওয়া গেছে, প্রাথমিকে স্ক্যান কপিও নেই। অর্থাৎ 2014 প্রাথমিকের যে মামলা ঝুলে রয়েছে, যে মামলা চলছে, সেই মামলার কথা বলছেন, 2014 প্রাথমিকের নিয়োগ। একই পরিণতি হবে।